হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা হাসান নাহা। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শাকিয়া হাসমি। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানবো। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন, সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই সাকিয়া হাসমি আপুর কাছে। কেমন আছেন আপনি? জি আপু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, একটু ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? এই তো আছি। আমি কাজ করছি হচ্ছে নকশি পিঠা আর নকশি পোশাক নিয়ে। ও, খাবার আর ক্লথিং, জি, মানে ফুড এন্ড ক্লথিং দুইটা বোথ? জি, জি, আচ্ছা, তাহলে তো অনেক ব্যস্ত সময় পার জি। করছেন। একটু ব্যস্ততা চলছে কারণ পুরাটাই আমি একা করতেছি। নিজেই করছেন জি, জি। সবকিছু? তো আপনার উদ্যোগের নামটা কি? আমার উদ্যোগের নাম হচ্ছে নানাবিধ। নানাবিধ? জি, আমি আসলেই নানাবিধ? জি, নানাবিধ পণ্যের সমাহার আবার জি। মানে পেজে, এবং এটা কি অনলাইন না অফলাইন অনলাইন দুইটাই? অফলাইন দুটোই চলছে। দুটাই বোধ। ও জি, জি। আচ্ছা। তো এই উদ্যোগটা কবে থেকে শুরু করেছেন? 2020 সাল থেকে। 2020 সাল থেকে? জি, 5 বছর। জি। ও, কি কি জিনিস আছে এখানে? কি কি আমার পণ্য আছে? উদ্যোগে আছে নকশি পিঠা, বাঙালি যত ধরনের পিঠা আছে সব ধরনের পিঠা, আর হুম। হাতে নকশি করা পোশাক, পাঞ্জাবি, শাড়ি, বাচ্চাদের ড্রেস, মানে সব নকশি করা কাজ করা, হ্যান্ড পেন্ট ব্লক থেকে শুরু করে সুই সুতার কাজের যত পোশাক আছে সব পোশাক। এগুলো কি আপনি নিজেই করেন না হ্যাঁ, আপনার আমি লোকজন নিজে করি। আছে? মাস্টার কপিটা আমি নিজে করি, আর বাকিগুলো আমার কয়েকজন কর্মী আছেন কর্মীরা তারা করে? করেন। তার মানে আপনি নিজে যেমন নিজের কর্মসংস্থান করছেন, জি, ঠিক তেমনি আপনি আরো মানুষের হ্যাঁ, আমার যারা সাথে আপনার আর সাথে 5 জন আছে কাজ করছে। তাদেরও কর্মসংস্থান করছেন। আসলে চেষ্টা দর্শক, করছি আমি। যারা উদ্যোক্তা হয় তারা আসলে এমনই। মানে সবাই যদি চাকরি চায় তাহলে চাকরি আসলে দেবেটা কে? তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনি নিজে উদ্যোগ গ্রহণ করেছেন, উদ্যোক্তা হয়েছেন, তিনি নিজের কর্মসংস্থান করছেন, এবং তার সাথে যে কর্মীরা আছে তাদেরও কিন্তু কর্মসংস্থান করছেন। মানে এই যে আমাদের যারা হচ্ছে মাঝারি ও শিল্প উদ্যোক্তা, আমরা যারা এসএমই উদ্যোক্তা বলে থাকি, তারা কিন্তু আসলে আমাদের অর্থনৈতিক দিক থেকে মেরুদণ্ডই বলবো আমাদের দেশে। কারণ এই এসএমই উদ্যোক্তারাই কিন্তু এই যে দেখলেন না, অর্থনীতির উপর কত বড় প্রভাব পড়ছে, বেকারত্ব দূর করছে, কর্মসংস্থান করছে, এবং ইনাদের যে প্রোডাক্ট গুলা দেশে তৈরি হচ্ছে এগুলো কিন্তু দেশের বাইরে যাচ্ছে। যেমন নকশি, এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্যকে বহন করে। তো এটা যখন বিদেশিরা পাচ্ছে, আমাদের দেশকে যেমন দেশের পণ্য প্রচার করা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু সেখান থেকে যে অর্থটা আসছে, আমাদের বৈদেশিক মুদ্রাও কিন্তু অর্জন হচ্ছে। তো অর্থনীতির মেরুদণ্ড আমি বলবো এসএমই উদ্যোক্তা। আপনি কি বলেন? জি আপু, একদম ঠিক। শেয়ার এখন করুন। আমরা তো এসএমই মানে ক্ষুদ্র, হুম, আমাদের একটু ফাইনান্সিয়াল সাপোর্ট হলে একটু ভালো হুম, হয়। এখন আমরা যেভাবে সাপোর্টটা পাই হুম, সেখানে দেখা যায় যে একটা বড় অ্যামাউন্ট আনতে গেলে আমাদেরকে একটা সিকিউরিটি দিতে হয়, কিন্তু হুম, আমরা তো এসএমই, আমরা সিকিউরিটিটা দিব কোত্থেকে? হুম, হুম। এটা আমাদের জন্য খুব নেগেটিভ একটা সাইড। সাইড হয়ে হ্যাঁ, যাচ্ছে। নেগেটিভ একটা সাইড, যে আমরা যদি একটু বড় হতে চাই, এখন যেহেতু আমরা মেয়ে মানুষ, নারী, হুম, সেক্ষেত্রে কিন্তু পরিবার থেকেও একটু বাধা আসতেছে হুম। আমাদের। হাজব্যান্ড সেভাবে সাপোর্ট করতে চায় না, আর এত ফাইনান্সিয়ালি সাপোর্ট সিকিউরিটি করতে চায়। সেই বা কিভাবে দিবে? হ্যাঁ, ওইটাও আছে, আবার বাধাও আছে। সেক্ষেত্রে আমি বলবো যে যদি সিকিউরিটিটা কম রেখে আমাদেরকে ফাইনান্সিয়াল হেল্প করতে পারে, সাপোর্ট দিতে পারে, সেক্ষেত্রে আমরা আরেকটু আগে যেতে পারবো। আরেকটু না, অনেক দূরই আগে যেতে পারবো। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে ঋণগুলো যেগুলো এসএমই উদ্যোক্তার খাতে আসে, সেগুলো কি আসলে বড় বড় প্রতিষ্ঠানগুলো পেয়ে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে হ্যাঁ, কি এরকম রকম? কিছু তো হচ্ছেই। আচ্ছা। কারণ আমরা শুনতেছি যে আমাদের জন্য বাজেট আসতেছে, সুবিধা আসতেছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। হুম, হুম। এখানে আমরা একটু অসুবিধায় আছি। আচ্ছা, এমন কি আছে যে ওনাদের কি প্রচারটা কম, না শুধু ওনারা প্রচার করছে কিন্তু আপনারা ওইটা ঠিক করতে পারছেন না, নিতে পারছেন না, এরকম দুটোই আছে, কিছু? কারণ আমরা উম, শহরে যতটা প্রচার হয়, প্রত্যন্ত এলাকায় কিন্তু ততটা হুম, প্রচার হয় না। সেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। হুম। মানে দুটোই আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। আর একটু প্রচার বেশি হলে, আর যারা বড় উদ্যোক্তা আছেন তারা যদি একটু হেল্পফুল হয়, তাহলে হুম। আমরা অনেকটা আগে যেতে পারি। এই যে হচ্ছে লোনের যে বিষয়টা, অতিরিক্ত সুদের কারণে কিন্তু লোনটা হ্যাঁ, নিতে আমরা উদ্যোক্তারা ভয় ঝুঁকি পাই। নিতে ভয় পায়। আমরা ভয় কারণ পাই। সে ভাবে যে এই যে 5 বছরের মধ্যে একটা মানে গড়াধরা একটা নিয়ম যে 5 বছর এটার মধ্যে তাকে পরিশোধ করতে হবে।
সেক্ষেত্রে এই যে ঝুঁকির ভয়ে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আসলে কি কারণ মনে হয়? হচ্ছে সব সময় যে সবাই সফল হবে তেমন তো না। হুম, আমরা অনেকটা বাধা পাচ্ছি, আবার এগিয়ে যাচ্ছি। হুম, ব্যর্থতা আসতেছে, আবার আমরা উঠে দাঁড়াচ্ছি। হুম, সেই হুম, ক্ষেত্রে যখন আমরা ব্যর্থতায় যাই তখন তো আমাদের মাথার উপর ঋণটা থাকে। হুম, ওইটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ ঋণটা আমরা দিব, পরিশোধ করব হুম, কিভাবে? হুম, এটা একটু ঝুঁকি, একটু না অনেক হুম। বেশিই ঝুঁকি এটা আমাদের জন্য। সে দর্শক, আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলেছেন। আমরা যারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মানে এসএমই উদ্যোক্তা, আমাদের জন্য আসলে বড় পরিসরে লোন নেয়া, ঝুঁকি নেয়া আসলে এটা হয়ে উঠছে না। কারণ অনেকেই ভাবছে যে আমরা যদি এই যে 5 বছর মেয়াদি যে হচ্ছে লোনগুলো আছে সেগুলো যদি নিই, আমরা যদি দেউলিয়া হয়ে যাই সেক্ষেত্রে তো মানে লসই লস। তো এই জায়গা থেকে আমার মনে হয় আমি সরকারি কর্মকর্তা যারা আছেন বা আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন সবারই দৃষ্টি আকর্ষণ করছি। আসলে লোনগুলো যদি এমন হতো দীর্ঘ মেয়াদে, যেমন আমরা উন্নত বিশ্বে দেখতে পাই যে 15 বছর, 20 বছর, 30 বছর, এমনও কিন্তু লোনের একটা মেয়াদ থেকে এসএমই যারা যারা উদ্যোক্তা তাদের জন্য। হ্যাঁ, তো আমাদের দেশে যদি ওই সিস্টেমটা চালু হয় যে দীর্ঘ মেয়াদী লোনের ব্যবস্থা এবং সুদ একদম নামে মাত্র, আমার মনে হয় যে সুদটা যদি উঠেই যেত, বিশেষ করে যারা উদ্যোক্তা তাদের মানে অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে, আমি রন্ধনশিল্পী হিসেবে আমি আমার জায়গা থেকে বলছি, যদি উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য সুদটা পুরো মওকুফ এবং দীর্ঘমেয়াদী লোন, যেমন 15 বছর বা 10 বছর, আহ, মানে 5 বছরের বেশি আমি বলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশে আরো অনেক এসএমই উদ্যোক্তা তৈরি হতো, এই সেক্টরে আসতো এবং একটা ভালো ফিডব্যাক হতো। এবং যেহেতু এই এসএমই উদ্যোক্তাই কিন্তু আমাদের হচ্ছে মেরুদণ্ড, তো অর্থনৈতিক মেরুদণ্ড, তো আমাদের মনে হয় একটু আমাদের এই জায়গাটা একটু সফট হতে হবে। এবং আরেকটা বিষয় যেটা আপনারা শেয়ার করলেন যে যারা হচ্ছে বড় বড় উদ্যোক্তা আছেন, বড় শিল্প উদ্যোক্তা, তারা এসএমই উদ্যোক্তার যে সুবিধাগুলো অনেকটা তারা পেয়ে যায়। তো সেক্ষেত্রেও হয়তো বা আমাদের সরকার দেখছে বিষয়গুলো, ব্যাংকগুলো দেখছে কিভাবে সহজ করা যায় উদ্যোক্তাদের জন্য, কিন্তু অনেক সুবিধা দিয়েছে আমাদের সরকার এবং বিভিন্ন ব্যাংক দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানে অনেক সুবিধা। আরেকটা বিষয় হচ্ছে অনেক উদ্যোক্তাই আসলে বিষয়গুলোর সাথে কানেক্ট থাকছে না। আপনাদেরকে একটু কানেক্ট থাকতে হবে, অনেক ওয়ার্কশপ হচ্ছে, অনেক সেমিনার হচ্ছে, সরকারি ভাবে বেসরকারি ভাবে, সেগুলোতে আপনারা অ্যাটেন্ড করেন এবং সেই জায়গাগুলো থেকে অনেক নতুন নতুন তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আবারও চলে আসছি আপনার উদ্যোক্তা জি আপু। জীবনে। এই যে এতগুলো কাজ করছেন, জি। এত বিষয় হ্যান্ডেল করছেন, এত উদ্যোক্তার মাঝে কাজ করছেন, তো আসলে বাধা তো নিশ্চয়ই ছিল। জি, বাধা ছিল আবার ছিল না। কারণ আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করছে। আমার ফ্যামিলি তো করেছে, হ্যাঁ, বাট বাহিরের যে বিষয়টা সেটা কেমন ছিল? তাদের বাহ! দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল? বাহিরের দৃষ্টিভঙ্গিটা ছিল যেমন পিঠা নিয়ে কাজ করাতে হুম, অনেকেই কটু কথা শোনাইছে। হুম, এখনো হুম। শুনছি যে সে পিঠা আচ্ছা, বিক্রি আচ্ছা। করে। পিঠা বিক্রি করে। হ্যাঁ, আচ্ছা, এরকম আচ্ছা। কটু কথা অনেক কানে আসছে। কিন্তু আমি এগুলি কানে দেইনি। পিঠা যে লোক কিন্তু আমাদের ঐতিহ্য। বিশ্বের কোন দেশে আমাদের মতো এরকম পিঠা কেউ তৈরি করতে পারে না। এটা আমাদের একটা গর্ব, অহংকার আমি বলব। জি, সেই অহংকার থেকেই আমি আর থেমে থাকি না। আমি সামনে আগায়ে গেছি। বাহ! চমৎকার। এবং রিভিউ খুব ভালো। জি, আলহামদুলিল্লাহ খুব ভালো। সবচেয়ে বেশি অর্ডার আসে কোন পিঠার? নকশি পিঠার, যে ফুল পিঠাও বলে, আমাদের নরসিংদীতে বলে ফুল পিঠা। আর পুরো বাংলাদেশে এটাকে নকশি পিঠা হিসেবে পরিচিত বেশি। এই পিঠাটার অর্ডার খুব বেশি আসে। আমাদের এখানে ১৪০০-১৫০০ করে অর্ডার আসে এই পিঠাটার। বাহ! আমাদের নকশি পিঠাটাই বেশি পছন্দ। আমরা যারা নরসিংদী আছি, নরসিংদীর ঐতিহ্যই হচ্ছে নকশি নকশি পিঠা। পিঠা। হ্যাঁ, এটা আমাদের সবারই বেশি এটা পছন্দ। কি আপনার খেজুরের কাটা দিয়ে ডিজাইন করেন? জি, এটা খেজুরের কাটা দিয়ে আমরা ১ম এ হচ্ছে একটা ডো তৈরি করি। হুম, হুম। চালের গুঁড়ি দিয়ে একটু একটা ডো তৈরি করি। রেসিপিটা শেয়ার করেন আমাদের দর্শকদের। আমরা আতপ চালটাকে গুঁড়ি করি ১ম এ। গুঁড়ি করার পরে ওটাকে সিদ্ধ করে একটা কাই তৈরি করি বা ডো। কাই বা ডো তৈরি করে ওটাকে ছোট, ছোট রুটির লেচি বেলে পরে খেজুর কাটা আর কাটুনির সাহায্যে এটাকে নকশি করে তেলে ভাজি। তেলে ২ বার ভাজতে হয়। উপকরণের পরিমাণটা একটু বলুন। আমাদের ১ কেজি আতপ চালে আমাদের প্রায় ২৪ টার মতো পিঠা হয় মাঝারি সাইজের। আচ্ছা, এটা আসলে সেল করবে কিভাবে? এটা হচ্ছে যদি অনেক বেশি আসে, কেউ কেজি হিসেবেও নেয়, কেউ পিস হিসেবেও নেয়। সাধারণত আমরা পিস হিসেবেই সেল করি। আমরা ৩ টা সাইজ করি, বড়, মাঝারি, ছোট। ৩ হুম, টা সাইজে ৩ টা প্রাইজিং হয়। আচ্ছা। কিন্তু নরসিংদী হওয়াতে প্রত্যন্ত এলাকা হওয়াতে একটু প্রাইসটা ওখানে কম। আবার আমরা ঢাকাতে যখন মেলায় অংশগ্রহণ করি তখন দেখি পিঠাটার খুবই চাহিদা আছে এবং প্রাইসও অনেক বেশি। হুম। কিন্তু আমরা নরসিংদীতে অত প্রাইস পাই না, কিছু কম।
দর্শক, আপু কিন্তু উনার দারুণ যে নকশি পিঠা সবচেয়ে বেশি অর্ডার আসে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয় রেসিপির ছবি সহ আমাদের কমেন্ট বক্সে দিবেন। এবং আপুর জন্য একটা জোরে করতালি হয়ে যাক, এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করলো। আপু অনেক ধন্যবাদ, আপনি এই রেসিপিটি শেয়ার করেছেন। এবং আপনি তো হচ্ছে পিঠা নিয়ে কাজ করছেন জি, আর এবং করছেন নকশি কাজ, নকশি পোশাক। পোশাক। জি, তো আপনি আসলে ঐতিহ্যকে কিন্তু তুলে ধরছেন। জি, আমাদের দুইটা বিষয় কিন্তু ঐতিহ্য বহন করে। জি, এই যে পিঠা, এই পিঠা কিন্তু সারা বিশ্বে নেই। এই যে যারা আপনাকে কটু কথা বলেছে যে সে পিঠা বিক্রি করে, কিন্তু আপনি ঐতিহ্য নিয়ে কাজ করছেন, সেটা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে। কারণ এখন ফাস্টফুডের উপর অতিরিক্ত ঝুঁকে পড়েছে সবাই। সেই জায়গা থেকে যদি আমরা ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে কাজ করি, এটা কিন্তু অনেক গর্বের। সো এদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন, যারা এ ধরনের কথা মানে বলেছে? ওরা ওদের কথা বলেছে, আমি ওদের কথা শুনিনি। যে শোনেননি, পিছনে আপনি বলেছে, তো আপনার সামনে কাজ এসে করে কেউ বলেনি, গিয়েছেন। পিছনে বলেছে তো হুম, পিছনে বলেছে, পিছনেই বলো, আমার কানে তো আর সরাসরি এসে বলছো না, আমি আমার কাজ করে যাব, হুম। থামবো না আমি। আচ্ছা, আপনার মতে উদ্যোক্তার আসল শক্তি কি, টাকা নাকি ধৈর্য? ধৈর্য। আচ্ছা। আমার কাছে হচ্ছে ধৈর্য, কারণ টাকা থাকলেই কি উদ্যোক্তা হওয়া যায় না। যেমন আমাকে হুম, কটু কথা বলছে, ওই কথাটা শুনে যদি আমি থেমে যেতাম, যে হুম। আমার পুঁজি আছে কিন্তু লোকে মন্দ বলে আমি করব না, তাহলে কিন্তু এটা আমার শক্তি না। আমি ধৈর্য ধরে কাজ করে হুম, গেছি, এটা আমার শক্তি। বাহ! চমৎকার। আপনি যখন কাজ শুরু করেছিলেন তখন কি এটাকে ব্যবসা হিসেবে ভেবেছিলেন না শখ? প্রথম তো শখ হিসেবেই করেছি। মূলত এটা, এই আইডিয়াটা আমার ছোট বোন দিছে, আমার কাজিন চৈতি। সে আমাকে বলল যে, "আপু, এখন অনেক মানুষ অনেক কিছু করতেছে। তুমি তো অনেক কিছু পারো। তুমিও একটা উদ্যোগ নাও।" হুম, মানে ওর কথা ইন্সপায়ার হয়ে আমি এই উদ্যোগটা শুরু করি। মানে যে আপনার বসে না থেকে, যে হুম, একজন মাস্টার্স পাস করছি, চাকরি হুম, হুম, পাচ্ছি না, বসে না থেকে করি, নিজে কিছু নিজে একটা। কিছু করি। হুম, ওই স্পৃহা থেকেই আমার বাহ! উদ্যোক্তা হওয়া। চমৎকার। অনেকে ভাবে ব্যবসা মানে শুধু টাকা। আপনার কাছে আসলে ব্যবসা মানে কি টাকা না আনন্দ আছে? আনন্দ। ব্যবসা মানে আনন্দ, ব্যবসা মানে আমি নিজে একটা কিছু করছি, আমার একটা পরিচয় তৈরি হয়েছে। হ্যাঁ, বাহ! চমৎকার। মানে আমাদের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমাদের সেই নিকনেমটা হারিয়ে যায়। কারণ আমরা কারো মা। মা, কারোর বৌমা, কারোর স্ত্রী, আমরা কারোর হচ্ছে ভাবি, চাচি, মামি, মানে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু আমাদের প্লে করতে হয়, মানে জি, অনেকগুলো দায়িত্ব। তো সেই জায়গা থেকে যদি আমরা নিজেদের জন্য সমস্ত দায়িত্ব পালন করে নিজেদের জন্য যদি কিছু একটা করি, আমার মনে হয় সেটা অনেক গর্বের এবং আমাদের সেই নিকনামটা কিন্তু ফিরে আসে। জি। গ্রাহক যদি কোনো সময় খারাপ রিভিউ দেয় সেক্ষেত্রে কি করে? সেক্ষেত্রে আমি বলি যে, আমার আমি নিজে থেকে সরি বলি যে, আমার ভুল হতে পারে। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। হুম, আপনি আমার জিনিসটা ফেরত দিতে হবে না। আমি আপনাকে আবার নতুন করে তৈরি করে হুম। দিচ্ছি। আপনি যখন নতুন কিছু তৈরি করেন তখন কি সবসময় ব্যবসার কথা মাথায় রাখেন না একেবারে নিজের মনের মতো করে কাজ করেন? নিজের মনের মতো করে কাজ করি। মনের মাধুরী হ্যাঁ, মিশিয়ে মনের কাজ মাধুরী করেন। মিশিয়ে। কারণ আমার কাজটা হচ্ছে নকশি। হুম, পোশাকেও নকশি, পিঠাতেও নকশি। হুম। সেখানে মনের মাধুরী না থাকলে কাজটা সুন্দর হবে হবে না, না আমার। ভালোবাসতে হবে। ভালোবাসা থেকেই করি। অবশ্যই। অনলাইনে ব্যবসা চালানো সহজ হলেও অনেকটা ঝামেলাও। আপনি হ্যাঁ। কি মনে করেন অনলাইনটা সহজ না offline? দুটো ২ টা ক্যাটেগরি, তো ২ হুম, ক্যাটেগরি ২ রকম সহজ, ২ রকম কঠিন। হুম, অনলাইনে সময় দিতে হয় অনেক বেশি। হুম, সেক্ষেত্রে পরিবারকে, মানে পরিবারের লোকজন একটু বিরক্ত হয় যে, মোবাইল নিয়ে বসে আছো, সারাক্ষণ অনলাইনে ঘাটাঘাটি। হুম। এটা একটু অসুবিধা হয়। এছাড়া আর কোনো সমস্যা নাই। সমস্যা নেই। না, আপনার বেশি অর্ডার আসে অনলাইন আমার থেকে? অনলাইনেই বেশি অর্ডার আসে। প্রতিদিনের ব্যস্ততা সামলে দীর্ঘমেয়াদী স্বপ্নের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছেন? কিভাবে এগিয়ে যাচ্ছি? মানে আমি কাজ করে যাচ্ছি। আমি কাজ করে যাব, স্বপ্ন সত্যি হয়ে যাবে। বাহ! এটাই আমার। দারুণ। মানে কাজের বিকল্প কিছু নেই। না, না, কাজের কাজ বিকল্প করতে কিছু হবে। নাই। কাজ করতে হবে। আপনি তো অনেক জিনিস নিয়ে কাজ করছেন, কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু অনেকেই করছে। জি। প্রতিযোগিতা কিন্তু প্রচুর। হ্যাঁ, তো প্রতিযোগিতা সেই আছে। জায়গা থেকে আপনার প্রোডাক্টটি কেন মানুষ নেবে? কি এমন বিশেষত্ব আছে বা কেন নিবে? সে বিষয়টা কি? কেন সেরা আপনারটা? আমারটা সেরা আমি বলব না। আমার চেয়ে সেরা আপুরা আছেন। আচ্ছা। এখন আমি বলব যে, আমি যেহেতু মন দিয়ে কাজ করি, ভালোবেসে কাজ করি, সেক্ষেত্রে হয়তো আমার কাজটা ইউনিক হয়। হুম, তার জন্য কাস্টমারের চাহিদা বেশি। হুম। বাহ! চমৎকার। আপনার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ? একটা নতুন জিনিস তৈরি করা নাকি গ্রাহকের সাথে একটা সুসম্পর্ক রাখা? গ্রাহকের সাথে সুসম্পর্ক রাখা। বাহ! চমৎকার। তো আপনার জন্ম, বেড়ে ওঠা
লেখাপড়া এগুলো সব করতেন? সব নরসিংদীতে। সব নরসিংদী? হ্যাঁ, সব নরসিংদী। আপনি আছেন ওইখানে হ্যাঁ, মানে বিবাহ সূত্রে ওখানে? হ্যাঁ, সবকিছুই। বাবার বাড়ি, দাদা বাড়ি, নানা বাড়ি, শ্বশুর বাড়ি সব নরসিংদী আমার। তাহলে ছেলেবেলায় তো নিশ্চয়ই অনেক মজার মজার স্মৃতি আছে, ওদের সাথে একটু শেয়ার করুন, যেটা মনে পড়লে মনটা ভালো হয়ে যায়, আবারও চলে যেতে ইচ্ছা করে সেই ছেলেবেলায়। ছেলেবেলায় নানু বাড়িতে খুব ভালো স্মৃতি আছে। নানু বাড়িতে গেলে আর আসতে ইচ্ছে করতো না। তা আব্বা অনেক সাপোর্ট করতো। আমার নানু বাড়ি যখন যাইতাম তখন আমার থেকে যেতে ইচ্ছে হতো, তখন আম্মা বলতো যে না থাকতে হবে না, স্কুল খোলা আছে। তা আব্বা এখানে কানে বললে আব্বা বলতে আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নিচ্ছি। এটা খুব এনজয় করি যে আব্বা সাপোর্ট দিত, আমি থেকে যেতাম, স্কুল খোলা থাক বা বন্ধ থাক থেকে যেতাম, নানু নানা ভাইয়ের সাথে খুব আনন্দে কাটাতাম। আমরা তো ছেলেবেলায় অনেক ধরনের খেলা খেলতাম, যেমন পুতুল খেলাটাও একটা ছিল, তো এরকম কি পুতুল খেলা বা কোন খেলাটা আসলে আপনি বেশি না, খেলাধুলার প্রতি আমি আগ্রহ বেশি আগ্রহ ছিল না? না, খেলাধুলার প্রতি বেশি আগ্রহ ছিল না। আমি আমার খালামণিদের সাথে খুব ক্লোজ, মানে ওদের সাথে গল্প করাটাই আমার খেলা ছিল। এটাই খেলা হ্যাঁ, ছিল। এটাই আমার খেলা ছিল, মানে আমি আমার খালাদের সাথে খুব থাকতে চাইতাম। আচ্ছা, আর আপনি যে স্কুলে পড়তেন সেখানে কি বান্ধবীরা কেমন হ্যাঁ, ছিল? বান্ধবীরা, তারা কি, তাদের সাথে কি এখনো যোগাযোগ জি জি, আছে? এখনো আমার বান্ধবীদের সাথে যোগাযোগ আছে। গেট টুগেদার জি হয়? হ্যাঁ, প্রায়ই যেহেতু হয়। আপনি নরসিংদীতেই আছেন, সেক্ষেত্রে অবশ্যই তাদের সাথে হ্যাঁ, যোগাযোগ ওদের সাথে আমার আছে। যোগাযোগ হয়। মানে অনেক সময় দেখা যায় যে মানে বিয়ে হয়তো একটু দূরে হয়ে যায়, সেভাবে যোগাযোগ হয় না। এখন কিন্তু তারাও কাকতালীয় কি হোক, আপনার মতো উদ্যোক্তা? না না, তারা বিভিন্ন প্রফেশনে আছে, কেউ টিচার আছে, কেউ প্রফেসর আছেন, কেউ হাউস ওয়াইফ আছেন। আমার বেচের মধ্যে উদ্যোক্তা আমি। আপনি যে বিজনেসটা করছেন হচ্ছে নকশি কাঁথা এবং নকশি পিঠা, জি, তো আপনার জন্য আসলে চাকরি ক্যারিয়ার নাকি এটা আপনার পরিচয়ের একটা উদ্যোক্তা আমার পরিচয়ের একটা অংশ, আমি অংশ? বিরাট বড় অংশ। চাকরিটাকে আমি ক্যারিয়ার করি নাই কখনোই। চাকরি করছি, আপনি শিক্ষিত, চাকরি আমি অনেকগুলাই করছি। বাট একটা, আপনার ভালো লাগে না, নিজে কিছু নিজের করতে চেয়েছেন। করার মধ্যে, নিজের মতো কাজ করার মধ্যে আনন্দ বেশি, অন্যের অধীনে কাজ করে আনন্দ এবং নাই। ওই যে গদবাঁধা একটা টাইম সকালে এবং বিকালে, ওই টাইমটা আসলে হ্যাঁ, ওই মানে সবসময় টাইমটা হয় না। না। আর বিশেষ করে যখন বাচ্চা হয়ে যায়, একজন মার কিন্তু অনেক দায়িত্ব। জি, তো সেইটা কিভাবে হ্যান্ডেল করে দেবেন? এটা হচ্ছে আমার পরিবার আমাকে খুব সাপোর্ট করে, তার জন্য আমাকে এটা হ্যান্ডেল করা খুব সহজ। আচ্ছা, আপনার কয় বাচ্চা? আমার 2 বাচ্চা, এক ছেলে এক মেয়ে। তারা কি করছে? আমার ছেলে ক্লাস 8-এ পড়ে আর মেয়ে ক্লাস 2-তে পড়ে। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, আপনি নিজে একজন উদ্যোক্তা, আপনি জব সেক্টরে ছিলেন কিন্তু আপনি এটা কন্টিনিউ করেননি, আপনার ভালো লেগেছে উদ্যোক্তা জীবন। তো হ্যাঁ, আপনি কি আপনার সন্তানদের ভবিষ্যতেও কি চিন্তা করছেন তারাও উদ্যোক্তা হবে? তাদের কি ওইভাবে বড় করছেন, ওই মন মানসিকতা দিয়ে যে হ্যাঁ, মানে আমার, নিজে নিজের কর্মসংস্থান করবে এরকম? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটা আমার খুব সাপোর্ট করে। প্রায় সময় আমি ওকে দিয়ে ডেলিভারি দেওয়াই। আমার প্যাকেজিং থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে আমার ছেলেটা আমাকে সব কাজে সে সাহায্য এখন করে। থেকেই ট্রেনিং হ্যাঁ, পেয়ে এখন থেকেই গিয়েছে। ট্রেনিং পেয়ে গেছে। আর মেয়ে বলে যে আমিও তোমার মতো উদ্যোক্তা হব। বাহ, ওকে আমি ওই ambition দেই নাই, কিন্তু ও নিজে থেকেই ওরে বলতেছে যে আমি ছোট উদ্যোক্তা, আমি তোমার মতো উদ্যোক্তা হব। আচ্ছা, দর্শক আসলে সামনে যে ভয়াবহ অবস্থা আসছে, আমাদের এত বেশি জনসংখ্যা, তো বেকারত্বের হারও কিন্তু দিন দিন বাড়ছে। তো আমাদের যারা ছেলে মেয়ে আছে এবং যারা নতুন জেনারেশন আছে, তাদেরকে আসলে আমাদের ওইভাবেই মন মানসিকতা ওইভাবে ওদের বড় করে তুলতে হবে। উদ্যোক্তা যে হবে সেই বিষয়টা তার সাথে শুরু থেকে আমরা তাকে ওইভাবে, যেমন আপা তার বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু তার ছেলেকে ইনভলভ করছে, তার মানে তার মন মানসিকতা সেভাবে বড় হচ্ছে। তো আমার মনে হয় যে আমরা যদি স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, ভার্সিটি পর্যায়ে যদি আমরা একটা আলাদা সেশনই রাখি যে উদ্যোক্তার একটা সাবজেক্টই থাকে আলাদা, সেক্ষেত্রে কিন্তু স্কুল থেকে বাচ্চাদের ওই মন মানসিকতা বড় হবে যে না, আমি একজন উদ্যোক্তা হবে বড় হয়ে, এবং এটা খুব সম্মান। কি বলেন আপনার? জি আপু, এটা খুব সম্মানের, নিজের পরিচয় তৈরি করা তো খুব সম্মানের। হ্যাঁ, অবশ্যই। এবং আমার মনে হয় এটা ছোটবেলা থেকে করতে হবে, হ্যাঁ বাচ্চাদের মনের মধ্যে এই জিনিসটা হ্যাঁ ঢুকাতে হবে, তাহলে ওদের এবং ট্রেনিংও দিতে হবে তাদের, বিভিন্ন স্কুল পর্যায়ে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা রাখলো, যে সে কোন বিষয়ে স্কিল, কোন বিষয়ে পারদর্শী, সে কোনটা পারবে। উন্নত বিশ্বে কিন্তু দেখা দেয়, যেমন দেখা যায় জাপানেও কিন্তু ওই যে স্কুল থেকে, কলেজ থেকে তারা কিন্তু আলাদা ওই মানে সে কোনটা করছে, কারিগরি শিক্ষার প্রতি খুব বেশি ওরা হ্যাঁ, ওরা কারিগরি শিক্ষাতে ইম্পর্টেন্সটা দেয়, প্রাধান্য দেয় বেশি দেয় ওরা। বেশি। হ্যাঁ, তা হ্যাঁ, আমাদের দেশে আসলে এটা খুব কম হচ্ছে, খুব হচ্ছে, কম, কিন্তু বাট ধীর গতিতে আগাচ্ছে কিন্তু এটা। এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এই যে আপনারা যারা উদ্যোক্তা আছেন, জি, আপনাদের এত বড় গ্রুপ না, 30,000 মেম্বারের, না, তো আমাদের সেখানে গ্রুপটা হচ্ছে নরসিংদী জেলা নারী উদ্যোক্তাদের মেলা, আচ্ছা 1,65,000। 1 লক্ষ, ও জি, মাই গড,
বিশাল বড় গ্রুপ। তাহলে এত বড় গ্রুপের আপনি অ্যাডমিন আছেন। তো আপনি জি, একটা পোস্ট করলে তো এটা প্রচুর ভাইরাল হবে। তো মোটামুটি। আপনারা এ ধরনের তো নিশ্চয়ই পোস্ট করেন জি, উদ্যোক্তা বিষয়ে, মানুষকে দক্ষ করে কিভাবে দক্ষ যে করা যায়। আমরা যারা নতুন উদ্যোক্তা তৈরির জন্য আমরা বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করে থাকি। তাও ট্রেনিং গুলো আমরা ফ্রি করাই। আচ্ছা হ্যাঁ, ফ্রি করাই। যারা একটু দুর্বল আছে, বোঝে কম, ওদেরকে আমরা একদম হাতে কলমে, যে মোবাইল বোঝে না, অনেক উদ্যোক্তা আছেন যে মোবাইল বোঝে না, ওদেরকে আমরা হাতে কলমে হুম শেখাচ্ছি। হুম আর আমরা প্রতি শনিবার নরসিংদী পৌর পার্কে একটা মেলার আয়োজন করি খোলা জায়গায়। এখানে 100 আপ স্টল হয়। হুম, তা আমরা ওখানে বাহ, এই মেলাটা দেখে আরো মানুষ বুঝছি। ইন্সপায়ার হচ্ছে, উৎসাহ পাচ্ছে যে আমি উদ্যোক্তা হব। আচ্ছা, যারা নতুন আসতে চান তাদের জন্য কি পরামর্শ আছে আপনার কাছে? যারা নতুন আসছে তার জন্য বলবো যে আপনি যে কাজে সবচেয়ে ভালো পারদর্শী সেই কাজটা নিয়ে আগাবেন। যে সবাই করে, যে একজনেরটা দেখে আরেকজন শুরু করে, দেখে করতেই পারে, কিন্তু আপনি যেটাতে দক্ষ বেশি আপনি সেই কাজটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার জন্য ভালো হবে বেশি। না, অবশ্যই সবাইকেই মানে একটু পড়ালেখা করে আসতে হবে, যে বিষয়ে কাজ করতে চায় সে হ্যাঁ, বিষয়ের উপরে একটু দক্ষতা নিয়ে আসতে হবে, না হলে কিন্তু ফিল্ডে টিকবে না। আর একটা বিষয় বিষয় হচ্ছে যে একটা জিনিস নিয়ে আগে আগাতে হবে। আমি সবই করব তাইলে সেটা হবে না। সেটা ঝামেলা হয়ে যায়। ঝামেলা। সব করা যায়, যে একটার পর একটা, আগে আপনার একটা নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি আমার কাজটাকে আরো অনেক দূর আগায় নিয়ে যাব, এবং যে নকশি পিঠাটা এটা আমি বিদেশে রপ্তানি করার চিন্তা করতেছি। বাহ, চমৎকার! আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। জি, আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। যে আমার কথা শুনে যদি দু একজন মানুষ ইন্সপায়ার হয়, আমাকে দেখে যদি মানুষ আগাতে চায়, সেটা আমার জন্য খুব সুখের একটা জিনিস, গর্বের একটা জিনিস। আমিও এই প্রোগ্রামে এসে খুব আনন্দ পেয়েছি, এবং আপু আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপা। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। জি আপু, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা হাসান নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।